গুড মর্নিং এভরিওয়ান, সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সকাল থেকেই না এখানে দেখছি বৃষ্টি হচ্ছে। হয়তো গতকাল রাত্রেও অনেক বৃষ্টি হয়েছে। রাত্রে তো ঘুমিয়ে পড়ার পর বোঝা যায় না কখন বৃষ্টি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার বাবার বাড়িতে না বুঝতে পারতাম। ওপরে অ্যাডভেস্টারের চাল ছিল, তো বৃষ্টি যদি একটুও ঝিরিঝিরি করে হতো তখন ঠিক বোঝা যেত যে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই ফ্ল্যাটে যবে থেকে এসেছি কখন বৃষ্টি হয়ে যাচ্ছে, কখন বৃষ্টি শুরু হচ্ছে, কখন থামছে কিছুই বোঝা যায় না। তো এই যতক্ষণ না ব্যালকনির কাছে আসি ততক্ষণ তো দেখতেও পারি না। ঘরের মধ্যে কোনো কাজবাজ করলে কি করে বুঝবো বৃষ্টি হচ্ছে কি না। কিন্তু ওই বাবার বাড়ির যে ব্যাপারটা, ওই অ্যাডভেস্টারের ওপরে টুকটুক টুকটুক করে আওয়াজ হওয়া, যে বৃষ্টি হলে বুঝতে পারা, সেই জিনিসটা সত্যিই খুব মিস করি, ভীষণ মিস করি ওই জিনিসটা। যতই ফ্ল্যাটে হোক, ভালো বাড়ি হোক, যাই হোক, কিন্তু ওই অ্যাডভেস্টারের ওপরে যে বৃষ্টি পড়ার যে আওয়াজটা, সেটা যারা যারা থেকেছে তারা তারাই জানে যে আওয়াজটা কি মধুর আর কি যে ভালো লাগে। আর এমনিতেই সেই বৃষ্টি হলে চারধারে যেমন ব্যাঙ ডাকে না ঘ্যাঁগো ঘ্যাঁগো করে, ওটাও আমি খুব মিস করি এখানে। তারপর সন্ধেবেলা যখন কারেন্ট চলে যেত, সেই কারেন্ট চলে গেলে যে ঝিঝি পোকার ডাক, সেটাও খুব মিস করা হয়। মানে সমস্ত কিছু মিশিয়ে না, মানে ফ্ল্যাটে এসে যতই 2 বছর 3 বছর বিয়ে হয়ে যাক, ওই বাবার বাড়ির যে কাটানো দিনগুলো বা বছরগুলো সত্যি খুব এখন না মানে পদে পদে মনে পড়ে। যাই হোক, সকালবেলা বৃষ্টিটা হচ্ছে এখানে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। মন খারাপ করে আর লাভ নেই, থাকতে তো হবে এখন আমাকে এই বাড়িতেই। রিমোটের কভারগুলো না কেচে দিয়েছিলাম, কেন হালকা কালার তো, আর সব সময় হাতে ধরে ইউজ করা হয়, আর না এত নোংরা হয়ে গেছিলো। এদিকে কৌশিকের যে টিফিন বক্সের যে কভারটা, সেটাকেও কেচে দিয়েছি, কারণ সপ্তাহে একদিন করে চেষ্টা করি কেচে দেওয়া, সারা সপ্তাহ তো হয় না, কারণ শুকাতে গেলে অনেকটা সময় লাগে। কারণ ওই তো বাইরে যেমন রোদে আমার মারা মেলে, ওইভাবে তো আর মেলতে পারি না যে এইটুখানি ব্যালকনির বাইরে থেকে যেইটুখানি শুকায়, তাই একটু সময় লাগে বলে রেগুলার মানে ওটাকে ধুতে পারি না। ওই একদিন এক সপ্তাহ ছাড়া ছাড়া ওটাকে ধুয়ে দেওয়া হয়। এদিকে আজকে সকালবেলা বানাচ্ছি পরোটা, মা করেছে এইদিকে ঘুগনি, আর পরোটা ঘুগনি দিয়ে বেশ সকালের ব্রেকফাস্টটা ভালোই জমবে। এমনি না মানে প্রত্যেক দিন সকালবেলা সেইভাবে ব্রেকফাস্ট করা হয় না, মানে আমি একটু ছাতু খেয়ে নিলাম, কৌশিক তো টিফিন নিয়ে যায়, চা বিস্কুট খেয়ে যায়, রাস্তায় একটু ছাতুগোলা খেয়ে নেয়, আর মানে ও আর বাড়িতে সেরমভাবে কিছু করে না। তো ওর জন্য আজ রবিবার, যেহেতু রবিবারে সকালবেলাটা ভাবলাম একটু সকালে কিছু টিফিন করি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর এখানে নেমেছে মুষলধারে বৃষ্টি, ছাদটাও দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি নেমেছে। ইচ্ছা হচ্ছে একটু ছাদে গিয়ে ভিজতে, কিন্তু ওই যে ভিজতে গেলে এখন এদিকে পরোটা বানানো হবে না, পরোটা না বানালে এখন খাওয়াও হবে না। ওই জন্য ভাবলাম পরোটা বানিয়ে নিই, তারপরে যখন ইচ্ছা হবে যদি বৃষ্টি পড়ে তখন গিয়ে আবার ওখানে গিয়ে স্নান করা যাবে। তো এদিকে চলে এসেছি ব্যালকনিতে। আজকে আমাদের বাড়িতে একজন আসছে, একজন না দুজন আসছে, সেটা কে আসছে একটু পরে তোমাদেরকে জানিয়ে দেবো। তো অতিথি আসলেই আমাদের এই বড় লোকিয়া যে প্লেট বাটি এগুলো বার করা হয়, নইলে বার করা হয় না। এমনি আমরা নর্মাল ফাইবারের, তারপরে কাঁসার থালা, স্টিলের থালা এগুলোতে খাই। কিন্তু এই যে যে চীনামাটির, এগুলো কি চীনামাটির ঠিক বলতে পারবো না, যে ডিনার সেটগুলো হয় না, সেই ডিনার সেটগুলোই এখানে বার করেছি। তো দেখি এখান থেকে কিছু বাটি বার করব বা একটু প্লেট বার করব, এগুলো টুকটাক বার করব। আর এগুলো না প্রথম প্রথম বিয়ের যখন পেয়েছিলাম, খাটের ভেতর তো রেখে দিয়েছিলাম, তাতে কি হয়েছে হয়তো কোনো রকমভাবে চাপ পড়ায় না, যে ছোট সাইজের প্লেটগুলো হয় না যে মিষ্টি বা ফিশ ফ্রাই দেওয়ার জন্য, ওরম একটা দুটো প্লেট না ভেঙেও গেছে। তো কি আর করা যাবে, একটু দুঃখও হচ্ছিল দেখে যে একটা দুটো প্লেট ওরম ভেঙে গেছে। এমনিতে তো বার করি না, বার করে ইউজ করা হলে সে একরকম হতো, কিন্তু খাটের মানে ভেতরে থাকতে থাকতে যদি ভেঙে যায় না, তখনই মনটা খুব খারাপ হয়ে যায়। এখানে চাদরগুলো একটু আগেই গুছালাম, টিপটপ করে গুছালাম, আবার ওই যে খাটের ভেতরটা যেহেতু খুলতে হলো, প্লাইউডটাকে যেই তুললাম, ব্যাস আবার খাটটা যে কার সেই। এই যে আমার বাড়ির অতিথি, আমার বাবা মা অনেক দিন পর এসছে, এমনি আসে না। আর আমাদের তো অনেকটা উঁচু, মানে আমরা 3 তলার উপরে থাকি, আর এতটাই সিঁড়ি না, লিফট নেই আমাদের ফ্ল্যাটে, ওর জন্য খুব অসুবিধা হয়। আমাদেরই উঠতে কষ্ট হয়, সেখানে মায়ের তো হাঁটু ব্যথা, মায়ের আরও কষ্ট হয়, বাবারও বেশি উঠলে না বুক ধড়পড় করে। ওদের আসার ইচ্ছা থাকলেও না এই সিঁড়ির জন্য ওরা ভয়ের চোটে আসতে পারে না, বলে বাবা অত উঁচু উঁচু সিঁড়ি আমি উঠতে পারবো না। তো এখানে মা বাবা এসে গেছে, আনন্দও হচ্ছে। আমি মা বাবার কাছে যাই আর একটা একরকম ব্যাপার হয়, কিন্তু তারা যখন আমার বাড়িতে এসছে, কী খাওয়াবো কী খাওয়াবো না, কী করবো না করবো, এই নিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং চলছে, যে আসলে এইটা খেতে দেবো ওইটা খেতে দেবো, মানে প্রচুর প্ল্যানিং চলে আমাদের। দীর্ঘদিন এরকম করে রাখতে রাখতে না গান পাটা একদম স্ট্রিপ হয়ে গেছে। ওই বেলটা দিয়েছে, ওই বেঁধে দিই, বেঁধে দিলে নরম হয়।
বাবা মা এসেই আগে শ্বশুর শাশুড়ি মায়ের ঘরে এসেছে, কেননা যেহেতু শ্বশুরমশাইয়ের খুব শরীরটা খারাপ। তো তোমরা তো অনেকেই জানো যে আজ থেকে 1 বছর আগে আমার শ্বশুরমশাইয়ের স্ট্রোক হয়েছিল, তো সেই সূত্রে ওনার ডান দিকটা পুরো প্যারালাইসিস হয়ে যায়। তো ওর জন্যই আর কি বাবা মা এসছে। আরও এখানে বাবা না, এমনি আমার শ্বশুরমশাই লোকজন তো খুব একটা আসে না। আর যখনই ঘরে কেউ আসে, আমার বাবা মা হোক বা আমাদের শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন হোক, সবাইকে না মানে আসলে ওনার এত খুশি, আবার বাবাকে দেখে বসতে বলছে, ভীষণ ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে। বাবা মা এসেছে, এসে ওই ঘরে একটু গল্প করছে বেআই বেয়ানদের সাথে। তো আমার শ্বশুরমশাই তো আমার বাবা মাকে দেখে ভীষণ খুশি, মানে প্রথমটা আমি ক্যাপচার করতে পারিনি, এত ওনার মুখে হাসি, এত ওনার মানে আমার শ্বশুরমশাইয়ের মুখে এত হাসি এত হাসি, মানে একটা বন্ধু পেয়ে গেছে। বাবাকে দেখে আবার পিঠে হাত বোলাচ্ছে আমার শ্বশুরমশাই, মানে আমার বাবা ওনাকে জড়িয়ে ধরলো। আবার পায়ের মধ্যে এরম করে, বাবার পায়ে এরম করে হাত দিয়ে বন্ধুরা যেমন করেন ওরকম। আমার মাকে দেখে আমার শ্বশুরমশাই ভীষণ খুশি। তো এই খুশিটা দেখতেই বেশ ভালো লাগে। তো আমরা আজকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু খাবার দাবার এনেছি। ঘরে আর রান্নাবান্নার ঝামেলা করিনি, কারণ এমনি আমাদের রান্নাবান্না করে খেয়ে দিয়ে উঠতে 3:30 বেজে গেছে। তো বাইরে গেছিলাম, এখানে সব খাবার দাবার এনেছি, কিছু স্ন্যাক্স আইটেম এনেছি, রাত্রে ডিনার করে তারপর পাঠাবো। বলছিল চলে যাবো 1-1.5 ঘন্টার মধ্যে ডিনার করবে, দেন ওদেরকে ছাড়বো। তো অনেক দিন পর আসলো, প্রায় 1 বছর, প্রায় 1 বছর। হ্যাঁ, বাবা ওরম অসুস্থ হলো, তারপরে প্রায় 1 বছর, পুরোপুরি 1 বছর, 6-7 মাস পরে আসলো। তো একটু গল্প করুক ওই ঘরে, তারপরে এই ঘরে এনে বসাবো। আমি বলেছিলাম না। মেয়ে শ্বশুরবাড়িতে এসছে, খালি হাতে আসলে হয়? দেখো না কত কিছু নিয়ে এসছে। আমি তাই মাকে বলছি, এত কেউ নিয়ে আসে, আমরা তো ঘরেও আম খাচ্ছি, আম আনার কী আছে? না, তোরা খা, মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে বসে খাবি। মিষ্টি এনেছে, এখানে একটু আম এনেছে। আর মায়ের বাড়িতে গিয়ে না আমার একটা বিস্কুট খুব পছন্দ হয়েছিলো, সেই বিস্কুটও এনেছে। আবার এটা কি খুলছে, মানে মা না খুচ খাচ করে এটা ওটা সেটা নিয়ে আসে, মানে আমরা ধরতেও পাই না। দেখি প্লাস্টিকটার মধ্যে কি আছে। ওই দেখো কি বার করছে, আমি দেখতে পেয়ে গেছি এটার মধ্যে কি আছে। রয়েছে ডিম সেদ্ধ। হে ভগবান, মানে একটা কৌশিকের জন্য এনেছে, একটা আমার জন্য এনেছে, দুজনে দুটো ডিম সেদ্ধ খাবো। হয় এটাই বলে মায়ের মন, মানে যতটাই হোক একটু প্রোটিন শরীরে গেলেও তো গেল। আম মিষ্টি এগুলো না খাবো ঠিক আছে, কিন্তু দুজনের জন্য দুটো ডিম নিয়ে এসছে এখানে সেদ্ধ করে। এটাই হচ্ছে মা, জানো তো, মানে আমার সত্যি আমার মাকে আমি এত মিস করি। মাঝে মাঝে যখন না এই বাড়িতে ধরো জল খেতে যাই, তখন না খালি আমার মায়ের কথা মনে পড়ে। ওই বাড়িতে আমি ধরো বই পড়ছি বা ধরো টিভি দেখছি, সব সময় উনি নিয়ম করে 8 থেকে 10 গ্লাস, তার বেশিও জল হয়ে যেত, উনি 8 থেকে 10 গ্লাস জল ওই মুখের সামনে এনে খালি এনে এনে মুখের সামনে ধরতো। এই যে সেই বিস্কুটটা যেটার জন্য বলছিলাম, এই বিস্কুটটা ওই বাড়ি খেয়ে আমি শুধু একদিন বলেছিলাম, বাবা বিস্কুটটা না খুব ভালো খেতে, আর আমার বাবা একেবারে নিয়ে চলে এসেছে। মানে বাবা মায়ের ভালোবাসা হয়তো এটাই হয়, যে একটা বিস্কুট হয়তো খুব সামান্য তুচ্ছ জিনিস, কিন্তু ওই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে যাই, মেয়েটা খেতে ভালোবেসেছে বা ভালো লেগেছে মেয়ের। এখানে কেক এনেছিলাম, একটু চিকেন ইন্টারনেট এনেছিলাম, তো ওদেরকে টিফিন হিসাবে ওটা দিয়েছি। সেই আমার মায়ের তো সুগার আছে, উনি তো কেক খাবে না, তো ওর জন্য দিয়েছি, একটুখানি খাবে না, বাদবাকি যেটা খাবে না আমরা খেয়ে নেবো। মা এসে আমাকে বললে একটা মুভি চালিয়ে দিবি। মা যেহেতু উত্তম কুমার সুচিত্রার বই ভীষণ ভালোবাসে, তো এখানে সপ্তপদী চালিয়ে দিয়েছি, ওই বসে বসে দেখছে। আর মানে কি বলো তো, ওরা এইসব পুরনো বই দেখতে এত ভালো লাগে, আমরা জেনারেলি এত পুরনো বই দেখি না, তো বই মা দেখছে, পাশে বসে একটু দেখা আর কি। উত্তম সুচিত্রাকে আমারও ভালো লাগে, কিন্তু ওই যে বই খুলে যে ওনাদের বইটা দেখা, সেই সময়টুকুও হয় না, অত না পুরনো দিনের বইয়ের কথা মনেও থাকে না। তো মা দেখছে এখানে, ওর জন্য আমিও মায়ের সাথে সাথে একটু তাল দিয়েছি। তারপর ওরা একটু বসেছিল, গল্প করলো, আবার মাঝখানে একবার শ্বশুরমশাই শাশুড়ির ঘরে গেল। তো এবার রাত্রের ডিনারটা ওদেরকে দিয়ে দিয়েছি। বাইরে টেবিলে দিলেই হয়তো ভালো হতো, কারণ বাবা না টেবিলে বসে খেতে বাবার সুবিধা, কিন্তু বাইরে না ওই দিইনি কেন। মা এক তো আমাদের ডাইনিং টেবিলটা দেখেছো বাথরুমের কাছে, আর ওখানে বাবা বসলেও মা না বসতে খুব ঘৃণা পায়, বলে না বাথরুমের কাছে বসবো কেমন কেমন লাগে, এর থেকে ভালো হয় নিচে দে।
তো নিচে দেবো ওরকম বাবা মা অনেক দিন পরে তোমরা বাবা খাটে বসেই খাও, হাতে প্লেট নিয়ে খাও, অসুবিধা নেই। আমার বাবা না ওই বাবু হয়ে বসে খেতে পারে না, ওনার একটু প্রবলেম হয়। তো ওই যে বললাম বাবা হয়তো টেবিলের কাছে বসে যাবে, কিন্তু মা ওখানটা বসতে ঘৃণা পায় বলেই আর কি ঘরে দেওয়া। এখানে এখন দাঁড়িয়ে আছি, উবের টোটো বুক করা হয়েছে, কেননা বাবা মা এমনিও আমাদের বাড়ি গেলে যা টাকা খরচা হয় উবের টোটোতে বসলে কি হয়, মানে ব্রেক জার্নিটা করতে হবে না, একেবারে চলে যাবে। ব্রেক জার্নি আমার মা পারে না, যেহেতু হাঁটুতে ব্যথা আছে। ওর জন্য এখানে দাঁড়িয়ে আছি, উবের টোটো আসলেই তারপরে বেরিয়ে পড়বো। ওই যে দেখতে দেখতে চলেও এসেছে উবের টোটো, প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে উনি আসলেন। এইবারে বাবা মা বিদায় নেবে। আর সত্যি কথা বলতে না, এই সময়টা খুব খারাপ লাগে। আমি বলি কতবার এসে থাকো 1-2 দিন, কিন্তু না থাকবো না, ওই বাড়ি আছে, দোকান আছে, যেতে হবে। তো ওর জন্য আর কী করা যাবে, এই টাইমটা একটু কষ্ট হয়, চোখে জলও চলে আসে। কেননা যাই হোক, আমি যতই বাবা মায়ের বাড়ি যাই, তারা যখন এই বাড়িতে এসে আবার সঙ্গে সঙ্গে চলে যায় না, সেটা খুব কষ্ট হয়। ওই মা যাওয়ার সময় বলছে যাস কিন্তু, কৌশিকও বলছে যেও কিন্তু আমাদের বাড়িতে, বাবা মা সুস্থ হলে নিয়ে যেও, বলে যাচ্ছে। যাই হোক, ওরা দুগ্গা দুগ্গা করে বেরোক, আমরা এবারে উপরে চলে যাব। একটু কষ্ট হচ্ছে, ওই মা বাবা তো মন কি বলবো, চোখ ফেরাতে পারছে না। যতক্ষণ টোটো আছে ততক্ষণ ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে যতক্ষণ মেয়েটাকে দেখা যায়, আমিও ততক্ষণ দাঁড়িয়ে আছি যে যতক্ষণ বাবা মাটাকে দেখা যায়। তো যাই হোক, ওরা এবার দুগ্গা দুগ্গা করে বেরোক, আমরাও এবারে আস্তে আস্তে ওপরে যাই। একটু মন খারাপ হচ্ছে, কিন্তু ওই যে মনকে মানিয়ে নিয়েছি, আবার ওনারা আসবেন বা আবার আমি ওনাদের বাড়ি যাব। রাতের বেলা এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এইবারে তো যেইটুকানি কাজ, বাসনপত্র মাজা, গ্যাসটা মোছা, কেন গ্যাসের মধ্যে একটু নোংরা টোংরা হয়ে রয়েছে। তো এই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে গিয়ে শুয়ে পড়বো। শরীরটা একটু খারাপ লাগছে, কেননা মানে কী বলতো, একটু না ধকল যায়। আর যখন যেরকম বাসন পড়ছে না, তখন সেরকম বাসনটা মেজে নিয়েছি। যদি মনে করতাম যে সব একসাথে পরে মাজবো, অনেকটা বাসন হয়ে যেত, তখন না দেখলেই ভয় করতো। ওর জন্য আমি এখানে আগে বাসনটা যেইটুকানি যখন যখন যা খাচ্ছে, ধরো ওই যখন একটু স্ন্যাক্স দিয়েছি, তখন যে প্লেটটা বেরিয়েছে সঙ্গে সঙ্গে মেজে নিয়েছি। আবার অন্য টাইমে আবার যখন খেতে দিয়েছি, তারপরে পরেই আবার প্লেটগুলো মেজে নিয়েছি। তাতে না একটু কাজটা অনেকটা সুবিধা হয়েছে। এখানে একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, তারপর একটু মুখে ফেস ওয়াশ করবো, একটু গা ধোবো, ধুয়ে তারপরে ঘরে যাবো। কারণ এত গরম পড়েছে, বৃষ্টি হয়তো বাইরে টুপুর টাপুর হচ্ছে, কিন্তু এতটাই গরম পড়েছে না, মানে ঘেমে পুরো স্নান করে গেছে। এখানে গ্যাসগুলো মুছে নিই ভালো করে চকচকে করে। আমার ঠাকুমা দিদা বলতো যে রাতের বেলা যখন শুতে যাবে, তখন না এই রান্নাঘর নাকি নোংরা রাখতে নেই। অনেকেই হয় এঁঠো বাসন রেখে দেয়, কিন্তু আমার দিদা ঠাকুমা বলতো কখনো রাখবি না, এতে অলক্ষ্মী লাগে ঘরে। এবার বয়স্ক দিদা ঠাকুমা, আগেকার দিনের লোক, কিছু তো নিশ্চয়ই বুঝে কথাগুলো বলতো, নইলে বলবে কেন? তো সেইটাই আমি চেষ্টা করি যে গ্যাসের যে ওভেনের যেটা দিয়ে গ্যাসের চুল্লি, যেটা দিয়ে আগুন বেরো, ওটা আমি সবসময় ধুই না, সপ্তাহে 1 দিন করে ধুয়ে রাখি, কিন্তু গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। গ্যাস ওভেন পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর আমাদের না গ্যাসের এই দিকটা পুরো নষ্ট হয়ে গেছে, যেহেতু বেসিনে আমরা বাসন ধুই, বেসিনের জল লেগে লেগে না এই জায়গায় যে গ্যাসের ওপরে কোটিংটা পুরো উঠে গিয়ে ভেতরে পুরো লোহাটা বেরিয়ে গেছে। কিন্তু এখন আর চেঞ্জ করার কোনো প্ল্যান নেই, কারণ গ্যাসের ওপরটা তো পুরোপুরি ঠিক আছে। দেখা যাক এইটা কি করা যায়। কিছু করা যাবে না, ওই যতদিন চলে, না চললে তো তারপর নতুন জিনিস কিনতেই হবে। আর বাবা মা এসেছিলো বলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস আছে, সেটাই এখন রাত্রেবেলা দুজনে ভাগে যোগে খেয়ে নেবো, কেন অল্প একটুই রয়েছে। যাই কোল্ড ড্রিঙ্কসটা এবার ঘরে নিয়ে যাই। আর ওইদিকে বাবা একটু মিষ্টিও এনেছিল, তো তোমাদের দেখালাম, সেটাও একটু খাবো। কারণ মিষ্টি সচরাচর না আমি খাই না, একটু বাবা এনেছে যখন, আর আমার আর কৌশিক দুজনেরই ফেভারিট ক্ষীরকদম এনেছে, তো ভাবলাম ওটাই একটু বসি খাওয়ার জন্য। আর এই কোল্ড ড্রিঙ্কসটা না আমাদের সবসময় খাওয়া হয় না, ওই বার্থডে, অ্যানিভার্সারি যখন খুব হেভি খাওয়া হয়ে যায়, তখন চেষ্টা করি একটু কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার, কারণ পেটটা না হালকা হয়ে যায়, নইলে পেটটা এত ভারী হয়ে থাকে। এমনি সারা বছর আমরা খুব একটা সেইভাবে কোল্ড ড্রিঙ্কস না খাওয়া হয় না আমাদের। শ্বশুরমশাই শাশুড়ি মাকে ক্ষীরকদম দেওয়ার পরে এই 4টেই এখানে বেঁচে আছে। আর আমিও বাবা মায়ের জন্য এনেছিলাম। মা যেহেতু সুগার আছে মায়ের, ওই জন্যই সাদা সন্দেশটা একদম সুগার ফ্রি, মানে মিষ্টি নেই, শুধু সাদা ছানাটাকে শেপ করে দিয়েছে, যেটা আমার খেয়ে মনে হলো একদমই মিষ্টি ছিল না। তো ওই সাদা সন্দেশটা মায়ের জন্য এনেছিলাম, আর বাবার জন্য ওই পাশের যে সন্দেশটা সেটা এনেছিলাম। তো ওটাই এখন কিছুটা বেঁচে গেছে, ওদেরকে দিয়েছি, ওরা যেইটুকানি খেয়েছে, বাদবাকিটা আমরা এখন খেয়ে নেবো। আর এখানে ক্ষীরকদমটা রেখে দিই, কারণ এত মিষ্টি খাবো না।
ওই প্যাকেটটা, ওগুলো তো নরম পাকের মিষ্টি, ওগুলো রেখে দিলে না টক হয়ে যাবে, আর ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে শক্ত। ওই জন্য ক্ষীরকদমটা থাক, ক্ষীরকদমটা কালকে খেয়ে নেবো। এখন এই কটা মিষ্টি দুজনে মিলে ভাগে যোগে করে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।